ধ্যাত বাল, তুই এমন শুরু করেছিস কেন? যেখানে পুরো কলেজের ছেলেরা আমার পিছে ঘুর ঘুর করে, সেখানে আমি তোর পেছনে, আর তুই এত ইগো দেখাস আমাকে। তাই তো আজকে তোকে এখানে নিয়েছি, তোর সব ইগো ভেঙে দেব। আপু দেখো, তুমি যা চাচ্ছ তা কখনো সম্ভব নয়। আর আমি প্রেম ভালোবাসাকে ঘৃণা করি, এগুলো আমি বিশ্বাস করি না। তাই তো তোমার কাছ থেকে আমি চলে আসি। প্লিজ আপু, আমাকে যেতে দাও। দেখো, অনেক কষ্ট করে এখানে ভর্তি হয়েছি। যদি তোমাকে আর আমাকে রুমে বন্দি অবস্থায় দেখে ফেলে, তাহলে অনেক কিছু ভেবে নেবে। তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। তুই স্কুলের প্রিন্সিপালকে আমার বাবা চেনে, বুঝলি? এখন এদিকে আয় তো। না না, আমি একদমই পারবো না। তুমি যত যাই বলো, কখনোই পারবো না। অসম্ভব। আমি কিন্তু চিৎকার দেব। আমি শুনেছি তুই ক্লাস টপার, কিন্তু তোর মাথাতে তো কোনো বুদ্ধিই নেই। বুদ্ধি নেই কেন? কিছুই দেখছি নেই। তুই ছেলে মানুষ আর আমি মেয়ে। তুই এখানে যত চিৎকার দিস না কেন, সবাই এসে ভুল তোকেই বুঝবে, আমাকে না, বুঝলি? এখন এত কথা না বলে আমি যা চাইছি আমাকে দিয়ে দে, আমি এখান থেকে চলে যাই। না না, আমি পারবো না, আর আমাকে যেতে দেন বলছি। বাল, বারবার শুধু একই কথা বলে চলে আসিস। যেতে দেন, যেতে দেন। দাঁড়া, সোজা আঙুলে যেহেতু ঘি উঠলো না, সেহেতু আঙুল বাঁকাতেই হবে। মানে? এত মানে মানে করতে হবে না। এখন শুধু দেখ কি হয় তোর সাথে। আমার কথা তো শুনলি না, এখন হাড়ে হাড়ে বুঝতে পারবি। যত যাই হোক, আমি যে একবার ভেবেছি হয়তো করে ছাড়বো। কথাটা বলেই বাঁকা হাসি দেয় নেহা। তার বুকের উপর থেকে ওড়না দিয়ে নিজের হাত নিজেই বেঁধে ফেলে চেয়ারে, এমনভাবে বসে থাকে যেন যে কেউ দেখলে মনে করবে স্বাধীন বেঁধে রেখেছে। তারপর চিৎকার করতে লাগে। স্বাধীন কি করবে বুঝতে পারে না, নেহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই দরজায় সব কড়া নাড়তে লাগে। স্বাধীন কিছুই বুঝতে পারে না। দরজা খুলতে যাবে এর আগেই দরজা ভেঙে রুমের মধ্যে অনেক ছেলে প্রবেশ করে। স্বাধীনকে সামনে দেখে আর নেহাকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখে তারা সব বুঝে নেয়। তাই ছেলেগুলো এসে স্বাধীনকে মারতে লাগে। আর একটা মেয়ে এসে নেহার হাতের বাঁধন খুলে দেয়। দৌড়ে গিয়ে ছেলেগুলোর হাত থেকে স্বাধীনকে বাঁচিয়ে উঠে দাঁড় করিয়ে থাপ্পড় মারতে লাগে। কুত্তার বাচ্চা, তোর বাড়িতে মা বোন নেই যে আমার সাথে এমন করতে নিয়েছিলি? তোদের মতো ছোট লোকদের জন্যই এ কলেজ না। তুই এই কলেজ থেকে বের হয়ে যা। আপু কি বলছো তুমি? এই ছেলেটা তোমার সাথে এত কিছু করতে চেয়েছিল, আর তুমি কি না একে এভাবে ছেড়ে দেবে? মারতে মারতে মেরে ফেলতে ইচ্ছা করছে ওকে। তখন পাশ থেকে প্রিন্সিপাল স্যার নেহার কাছে এগিয়ে এসে বলতে লাগে। মারে, তুই ঠিক আছিস? আরে জানোয়ারের বাচ্চাটার এত বড় সাহস, সবার সামনে এমন ভাব নিয়ে চলাফেরা করে যেন কেউ দেখে বলতেই পারবে না এর মধ্যে এত সমস্যা আছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আঙ্কেল, ওকে কিছু করার দরকার নেই। ছোট মানুষ বুঝতে পারেনি তাই এমন করেছে। আর এই, তোমরা চলে যাও। কি বলছিস মা? কিভাবে একে ছেড়ে দিই বল? ওর এত বড় সাহস যে কলেজে এসে মেয়েদের সাথে নষ্টামি করতে চেয়েছিল। ওকে তো এর উচিত শিক্ষা না দিলে এই কলেজে আর অনেকেই এমন বাজে কাজ করার চেষ্টা করবে। না আঙ্কেল, ওকে মারা এমনিতে কম হয়নি। ছেলেগুলো এসে দেখেন কত মেরেছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমার বাবাকে তো আপনি চেনেন। বাবা যদি একবার ওর বিষয়ে জানতে পারে তাহলে একদম ওকে মেরে ফেলবে। ওর পরিবার আছে, চাই না আমার জন্য একটা ছেলের জীবন নষ্ট হোক। একটু শোন, কি বলে, তুই যাকে এত বড় ক্ষতি করতে চেয়েছিলি সে তোর কথা চিন্তা করে তোকে মাফ করে দিতে চাচ্ছে। আর তুই তুই কিনা উল্টাপাল্টা কাজ করতে চেয়েছিলি। আসলে তোর জন্মের ঠিক নাই। যদি তাই হতো তাহলে নিজের থেকে সিনিয়র মেয়েকে আর কলেজে এসব করার দুঃসাহস কখনো করতে না। একটা মেয়ে মানুষ কতটা জঘন্য হলে নিজের উপরে এত বড় মিথ্যা দোষারোপ চাপিয়ে দেয়, সামান্য তার সাথে খারাপ কাজে রাজি না হওয়াতে। আর আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। ঠিকই বলেছিল, সে একটা ছেলের কথায় এই জগতে কোনো মূল্যই নেই। স্বাধীন কথাগুলো ভাবতেছিল। তখনই লাথি খেয়ে খানিকটা দূরে গিয়ে পড়ে। স্বাধীন সরল চোখে তাকিয়ে দেখে পুরো রুমে কালো পোশাক পরিহিত লোক দিয়ে ভরে গিয়েছে। পাশে একটা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে থেকে রাগান্বিত কণ্ঠে বলছে। জানোয়ারের বাচ্চা,
তোর এত বড় সাহস, তুই কিনা আমার মেয়ের দিকে বাজেভাবে তাকাস? তুই কি ভেবেছিস আমার মেয়ে আর 5টা সাধারণ মেয়ের মতো? কখনোই না। আসলে আমার মেয়ে আর ছেলে আমার পরিচয় সবার সামনে জানাতে চায় না, আর ওরা সাধারণভাবে জীবনযাপন করতে চায়, তাই আমি ওদের জীবন নিয়ে হস্তক্ষেপ করি না। তাই তাই বলতে আমার মেয়ের দিকে কেউ এভাবে তাকাবে আর আমি চুপচাপ বসে থাকবো নাকি? বাবা বাবা প্লিজ ওকে মেরো না, আমার সম্পূর্ণ কথা শোনো, এরপরে ওকে যত খুশি তত মেরো। আর আঙ্কেল আপনি রুম থেকে বের হয়ে যান, বাবার সাথে আমার কিছু পার্সোনাল কথা বলার আছে। নেহার কথা শুনে প্রিন্সিপাল স্যার রুম থেকে বের হয়ে যায়। নেহা বডিগার্ডদের ইশারা দিলে তারাও বের হয়ে যায়। নেহা দরজা লাগিয়ে দেয়। নেহার বাবা এখনো স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা প্লিজ তুমি ওকে ভুল বোঝো না, ছেলেটার কোনো দোষ নেই। আমি ওকে পছন্দ করি, কলেজের সব ছেলেরা আমার পিছে ঘুরঘুর করে, বাট আমার তো একে পছন্দ হয়েছে, কিন্তু এত করে প্রপোজ করি রাজি হয় না, তাই এখানে ধরে নিয়ে এসেছিলাম ওকে। রাজি হচ্ছিল না, তাই ভাবলাম একটু শায়েস্তা দেই। কি নেহা, তোর কাছ থেকে কখনো এরকমটা আশা করিনি। যা হয়েছে তা ভুলে যায়। তুই যেহেতু ছেলেটাকে ভালোবাসিস, সেহেতু তোদের বিয়ের পরিয়ে দেই, কি বলিস? নাকি বিয়ে করার ইচ্ছে নেই? না বাবা, আমার তো অনেক পছন্দ ওকে, প্রথম দিন দেখার পর থেকে। বিয়ে হলে তো আর খারাপ হয় না। বাবা আমার একটা কথা রাখবে? আচ্ছা ঠিক আছে, যা। তুই ভালো বুঝিস তার ছেলের পরিচয় কি কি? তার ছেলের পরিচয় কি কি করে, এগুলো না জেনেই রাজি হয়ে গেছিস? এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ওর বিষয়ে সব খোঁজ খবর নিয়েছি। ওর বাবা মা নেই, ছোট বোন নিয়ে থাকে। ওর বাবা নেই, মা আর ছোট বোন নিয়ে থাকে। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করে। ওর মা বাসা বাড়িতে মাঝে মাঝে কাজ করে, ওটা দিয়ে ওদের সংসার চলে। আর ও অনেক ভালো, কোনো মেয়েকে খারাপভাবে তাকিয়ে দেখে না। আচ্ছা ঠিক আছে, যেহেতু এত খোঁজ খবর নিয়েছিলি, সে তো এগুলো না করলেও পারতে। ছেলেটাকে সবাই মিলে অনেক মেরেছে, আর আমি শুনে তো নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে 5 মিনিট লাগেনি চলে এসেছি। এইভাবে সবার সামনে অপমান না করে ওকে ধরে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতি। বাবা আমি বুঝতে পারিনি যে ও এরকম করবে, আর কলেজের ছেলেপেলেরা ওকে এইভাবে মারবে। ভেবেছিলাম সবাই ধরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবে। সরি। আমাকে সরি বলে কী লাভ? যার সাথে এইগুলো করেছিস তাকে সরি বলে দিস। আচ্ছা চল, তোদের বিয়ে দিয়ে দেই। বাবা দেখো, তোমার পরিচয় নিয়ে আমি বড় হতে চাই না, আর 5টা মেয়ের মতো আমি বড় হতে চাই। তোমাকে এমনিতেই এখানে সবাই দেখে ফেলেছে, অনেকে অনেক কথা বলবে। তুমি চলে যাও, আর আমি একে বিয়ে করে নেব। আমাকে এই নিয়ে ভাবতে হবে না। আর মা, নানু ভাই, দাদু ভাই আর রোহানকে বলে দিও আমি খুব দ্রুতই বাড়িতে আসছি। আচ্ছা ঠিক আছে, যা তুই ভালো মনে করিস। আমরা গেলাম। হ্যাঁ, আর কখনো যেন এরকম কিছু কানে না আসে আমার, বুঝলি? নেহার বাবা চলে যায়। স্বাধীনকে উঠিয়ে বসিয়ে দেয়। স্বাধীনের মুখ নাক দিয়ে রক্ত বের হচ্ছে। নেহা তার ওড়না দিয়ে মুছতে লাগে। নেহার হাত সরিয়ে দেয়। নেহা জোর করতে লাগে আর জোরে জোরে রক্ত মুছে দিতে লাগে। স্বাধীন বারবার বলে আহ আহ, চিৎকার দিয়ে ওঠে। তখন যদি আমার কথা মানতি, তাহলে আর তোকে এত মার খেতে হতো না। শুধু শুধু মার খেলি, রাজি হলে তো আর মার খেতে হতো না, আদর খেতি। দেখেন প্লিজ, আমাকে ছেড়ে দেন। আর আমাকে যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে প্লিজ যেতে দেন আমাকে। এমনিতেই অনেক মেরেছেন। জান, আমি তার জন্য রিয়েলি সরি। আগেও বুঝতে পারিনি যে আমি কিছু হবে। তা বাদ দাও, চলো বিয়ে করি। তখন তো আর তোমার কোনো দ্বিমত থাকবে না। বিয়ে আবার আপনার মতো মেয়েকে? অসম্ভব। আপনাদের মতো বড়লোকদের আমি শুরু থেকে অনেক ঘৃণা করি। তার উপরে আবার কি বললেন ভালোবাসেন? অসম্ভব, কখনো আপনাকে বিয়ে করব না। আমাকে মারতে মারতে মেরে ফেললেও না। না জান, তোমাকে আর মারবো না, তোমাকে এখন থেকে রোমান্টিক অত্যাচার করব, রাজি করব। ওয়েট করে দেখাচ্ছি। কথাটা বলে নেহা স্বাধীনের কাছে এগিয়ে আসে। ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীন ধাক্কা দিলে নেহা দূরে পড়ে যায়। নেহার রাগী ভাবে তাকিয়ে স্বাধীনের কাছে এসে শক্ত করে মাথার পিছনে হাত দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দেয়। স্বাধীনের কোনো রেসপন্স না দেখে মাথার পিছনে চুল চেপে ধরে
এক হাত দিয়ে অন্য হাত দিয়ে নাভিতে স্লাইড করতে লাগে। স্বাধীন কেঁপে উঠতে লাগে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে নেহার সাথে তাল মেলাতে লাগে। নেহা স্বাধীনের পরিস্থিতি বুঝতে পেরে স্বাধীনকে ছেড়ে দেয়। যান, এখন বলো বিয়ে করবে নাকি বাসরটাও এখানে করে ফেলবো, তারপর রাজি হবে? যত যাই করেন না কেন, আপনি আপনার মতো বাজে একটা মেয়েকে কখনোই বিয়ে করব না। যে মেয়ে নিজের চরিত্রে কলঙ্ক দাগ লাগাতে 2 মিনিটও ভাবে না, সেই মেয়েকে বিয়ে করব না আমি। অসম্ভব। বুঝতে পারছি তোকে কিভাবে রাজি করাতে হবে, ওয়েট দেখাচ্ছি। কথাটা বলেই নেহা উঠে পড়ে তার ব্যাগ থেকে ফোন বের করে চেয়ারের উপরে রেখে দেয়। তারপর নিজের শরীর থেকে 3 পিস খুলে ফেলে। স্বাধীন দেখে চোখ বন্ধ করে অন্যদিকে তাকায়। নেহা গিয়ে স্বাধীনের উপরে বসে পড়ে নাভিতে গলায় কিস করতে লাগে। স্বাধীন নিজেকে কন্ট্রোল করতে পারে না। নেহাকে সরিয়ে দিলে শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীন নিজেকে কন্ট্রোল করতে না পেরে নেহার সাথে তালে তাল মেলাতে লাগে। নিমিষেই তারা দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। প্রায় 40 মিনিট পর স্বাধীন হাঁপিয়ে নেহার উপরে শুয়ে পড়ে। নেহা শক্ত করে স্বাধীনকে তার সাথে জড়িয়ে ধরে। স্বাধীনের ধ্যান ভেঙে যেতেই দ্রুত উঠে পড়ে নিজের পোশাক পরিধান করে নেয়। নেহা হাসতে হাসতে তার 3 পিস পায়জামা পরিধান করে নেয় আর স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, এখন বল বিয়ে করবি নাকি একের মতোই এখানেও বলবি? হ্যাঁ, এখনো আমার মতো একই। কখনো আমাকে এসব দিয়ে রাজি করাতে পারবেন না। আর ভাবছেন যা, সেটা তো বোকা। আমি একটা মাত্র। হ্যাঁ বুঝতে পারছি, তোকে রাজি করানো এত সহজ না। এত কিছু করার পরও রাজি হচ্ছিস না, তার জন্যই তো এটা করা। এই দেখ ভিডিও, বেশি কিছু না, এটা তোর মাকে দিয়ে দেখাবো। তাহলে দেখবি তোর মা তোকে জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দিবে, বুঝলি? এখন ভাব কি করবি, চুপচাপ হাসি মুখে আমাকে বিয়ে করবি? স্বাধীন নেহার হাত থেকে ফোন কেড়ে নেয় দেখে অবাক হয়ে নেহার দিকে আর মোবাইলের দিকে তাকাতে লাগে আর বলতে লাগে, আপনি বাজে, কিন্তু এতটা খারাপ আর বাজে মেয়ে তা কখনো ভাবতে পারিনি। আপনি যা করছেন, যা শুরু করেছেন, এর ফল ভালো হবে না। আপনাকে হাড়ে হাড়ে টের পেতে হবে। জানি জান, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতেও রাজি আছি, বুঝলে? এটা তো সামান্য কিছু। এখন বল বিয়ে করবি নাকি যা বললাম সেটা করতে হবে? স্বাধীন মাথা নিচু করে ফেলে। কি বলবে সে নিজেও বুঝতে পারে না। স্বাধীনের চুপ থাকা দেখে নেহা বুঝতে পারে হ্যাঁ তাই। ব্যাগ থেকে পানি বের করে স্বাধীনের দিকে এগিয়ে দিয়ে বলে, সরি জান, ক্ষমা করে দিও। এগুলো না করলে তুমি কখনোই রাজি হতে না। আর এই নাও পানি, মুখে হাতে রক্ত লেগে আছে, ধুয়ে নাও, না হলে এরকম ভাবে বের হলে অনেকে অনেক কিছুই বলবে। স্বাধীন নেহার কথা শুনে হাত থেকে পানি নিয়ে মুখ হাত ধুয়ে ফেলে। তারপর নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়ে দেখে পুরো কলেজ অনুষ্ঠানে নীরবতা। ঘরের দিকে তাকিয়ে দেখে বিকাল 6টা বেজে গেছে। স্বাধীন অবাক হয়ে যায়। তখনই সামনে তাকিয়ে দেখে প্রিন্সিপাল স্যার তার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। স্বাধীন সামনে এগিয়ে যেতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগে, উত্তর বাচ্চা, আসলে তোদের মতো ছেলেদের জন্মের ঠিক নেই। তোর মা পা জড়িয়ে ধরতে নিয়েছিল, আমি তার দিকে তাকিয়ে তোকে এই কলেজে ভর্তি করেছিলাম, আর তুই কিনা এতটা জঘন্য। ইমরান চৌধুরী তোর কোনো ক্ষতি না করে চলে গেল, আমি কিছুই ভাবতে পারছি না। আর নেহা মামনি কই, নাকি তুই ওকে আবার? আঙ্কেল চুপ করেন, আর স্বাধীনকে আজকের পর থেকে এইভাবে কথা বলবেন না। আর হ্যাঁ, ওকে বিয়ে করব, বুঝলেন? যা হয়েছে নিজেদের মধ্যেই লুকিয়ে রাখেন। তুমি কি বলছো মা? তোমার মাথা ঠিক আছে? দেখো, ভয় পেতে হবে না, ওকে নিয়ে তোমার কোনো কিছুই করবে না। তুমি তো তোমার বাবাকে চেনো, সব কিছু মুখ বন্ধ করে দেবে, এই কথা কলেজের বাইরে পৌঁছাবে না। তোমাকে এই কুত্তার বাচ্চাটাকে বিয়ে করতে হবে না মা, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। চুপ করবেন আপনি? আপনি স্যার, স্কুলের শিক্ষক, আমাদের ভালো শিক্ষা দেবেন। আমার জীবনে কোনটা ভালো কোনটা খারাপ এইটা নয়। আর হ্যাঁ, আজকের পর থেকে যদি একে পাজি ভাবে কথা বলেন বা শুনছি, তাহলে আপনার কিন্তু খবর আছে। বাবাকে বলে বুঝতে পারছি মা, বুঝতে পারছি, আর কিছুই বলবো না। আর তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তোমার যা ইচ্ছে তাই করো, শুধু আমি বললাম ঠিক হবে না। তোমাকে এই আচ্ছা, গেলাম, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তোমার বাবা যাবার সময় বলল তোমরা দুজন রুমে আসো, আমি আর ডাক দেই নাই।
কলেজ ছুটি হয়েছে অনেক আগে, সবাই চলে গিয়েছে, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ আর সরি আঙ্কেল এভাবে কথা বলার জন্য। তারপর নেহা স্বাধীনের হাত জড়িয়ে ধরে, স্বাধীন ছেড়ে দিতে নিলে নেহা শক্ত করে জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে কলেজ থেকে বের হয়ে যেতে লাগে। পিছন থেকে প্রিন্সিপাল স্যার দেখে অবাক হয়ে মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগে, বুঝতে পারলাম না কে কার ক্ষতি করতে চেয়েছিল। যাকে ক্ষতি করতে চেয়েছিল সে হাসি মুখে রয়েছে, আর যে ক্ষতি করতে চেয়েছিল সে ভয়ে চুপ আছে। বুঝলাম না। আর যেমনভাবে হাত জড়িয়ে ধরে রেখে বের হচ্ছে, যেন দেখে মনে হচ্ছে নেহা মনিকে ক্ষতি করতে নাই, উল্টো ছেলেটা ক্ষতি করতে যাচ্ছে না। এত বছর ধরে শিক্ষকতা করছি, কখনো এরকম জিনিস চোখেও দেখিনি। আর যে কি দেখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা ভেবে বিড়বিড় করতে করতে কলেজ থেকে বের হয়ে যায়। দারোয়ান কলেজ বন্ধ করে দেয়। অন্যদিকে নেহা কলেজ থেকে বের হয়ে রাস্তায় আসলে রিক্সা দাঁড় করে উঠে পড়ে। তারপর নেহা তার বান্ধবীদেরকে ফোন করে কাজী অফিসে আসতে বলে। একটু পর একটা ফুলের দোকানের সামনে রিক্সা দাঁড় করাতে বলে নেহা। রিক্সাওয়ালা ফুল দোকানের সামনে দাঁড় করালে নেহা স্বাধীনের দিকে তাকিয়ে বলে, দেখো একদম পালানোর চেষ্টা করবে না, যদি করো তার পরিণাম ভালো হবে না। ভালোভাবেই বুঝতে পারছো যে আমি কি জিনিস আর তোমাকে কি করতে পারি। কথাটা বলেই নেহা নেমে গিয়ে ফুলের দোকান থেকে 2টা ফুলের মালা কিনে নেয়। তারপর রিক্সায় এসে বসে। প্রায় 5 মিনিট পর কাজী অফিসের সামনে গিয়ে রিক্সা দাঁড় করায়। তাকিয়ে দেখে তার বান্ধবীরা আগে থেকেই দাঁড়িয়ে আছে। নেহা নেমে রিক্সাওয়ালাকে তার ভাড়া দিয়ে নেহা তার বান্ধবীদের কাছে চলে যায়। নেহাকে দেখতে পেয়ে তার বান্ধবীরা এগিয়ে এসে বলতে লাগে, কি রে নেহা, এখন কাজী অফিসে আসতে বললি কেন? আর কার বিয়ে? কাউকেই তো দেখতে পাচ্ছি না আমাদের ছাড়া। কার বিয়ে হতে যাবে? আমার বিয়ে দেখে কি তোর মনে হয় না? মানে কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই আবার বিয়ে? হা হা হা। এত বছর ধরে তোকে দেখছি, একটা রিলেশনও করলি না, আর এখন কি না জানি না এসে বলছিস বিয়ে। জোকস ভাই। তাই এখানে ডাকছিস কেন, কিছু বলবি নাকি? আরে এই যে দেখছি সেটা আমার বর, আর আজকে আমাদের বিয়ে। তার জন্যই তোদের ডেকে এনেছি, সাক্ষ্যের প্রয়োজন হবে, তাই জন্য চল এখন ভেতরে। নেহার কথা শুনে অবাক হয়ে যায় নেহার বান্ধবীরা। কিছুই বুঝতে পারে না, মাথা চুলকাতে লাগে। নেহা স্বাধীনের হাত ধরে কাজী অফিসের ভিতরে নিয়ে যায়। পেছন থেকে নেহার বান্ধবীরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগে। বুঝতে পারলাম না, ও বিয়ে করছে এই ছেলেকে? দেখতে তো অনেক কিউট আছে, বাট দেখে তো মনে হচ্ছে অনেক ছোট ওর থেকে। না হলেও 3-4 বছরের জুনিয়র তো হবেই। বাট রাজি হলো কি করে? কিরে তোরা এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? বললাম না ভেতরে আয়। নেহার ধমক খেয়ে সবাই চুপ হয়ে কাজী অফিসের ভিতরে যায়। কাজী সাহেব দেখে নেহার সব বলে তারপর বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে পড়ানো হলে মোনাজাত করে দেয়। স্বাধীন অবাকভাবে নেহার দিকে তাকিয়ে আছে। নেহা বুঝতে পেরে বলতে লাগে, যদি তখন রাজি হয়ে যেতি তাহলে আর এত কিছু করতে হতো না, শুধু শুধু ছেলেগুলোর মার খেলে। সেই তো বিয়ে করতেই হলো। আমি বুঝলাম না আমার মধ্যে কি এমন পেয়েছেন আপনি। হ্যাঁ, আমার দেখে কত ভালো ভালো ছেলে আপনার পিছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সিনিয়রের হ্যান্ডসাম বড়লোক, টাকা পয়সা আছে এমন ছেলে, আর আমি কি না সামান্য একটা ছেলে, বস্তিতে থাকি, মা আর বোনকে নিয়ে পার্ট টাইম কাজ করি, 3 বেলা ঠিক মতো খেতেও পারি না। আপনি কি ভেবেছেন জোর করে আবেগের বয়সে আমার সাথে বিয়ে করে সুখে থাকতে পারবেন? কখনোই না। এই আবেগ ফুরিয়ে গেলে সব বুঝতে পারবেন। আর যার জন্য বিয়ে করেছেন শুধু স্ত্রীর অধিকার, স্বামীর অধিকারটা কখনো বিয়ের মধ্যে আবদ্ধ থাকে না। স্ত্রীর মর্যাদা, তার সম্পূর্ণ খরচ বহন করা লাগে, আরও অনেক কিছু। আর আমি যা ইনকাম করি ঠিক মতো 3 বেলা খেতেও পারি না। আর আপনাকে কিনা। চুপ কর, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমি কি তোমার কাছে থেকে কিছু চেয়েছি? হ্যাঁ, তারপরেও বস্তিতে থাকি, আর আপনাকে দেখলেই মনে হয় কোটিপতি বাবার একমাত্র মেয়ে। মানে কি বলো তুমি? নেহা কোটিপতি বাবার মেয়ে? আচ্ছা, গ্রাম থেকে এখানে এসে লেখাপড়া করার জন্য? হা হা হা। আসলে তুমি? কে বলছে আপনাদের? কি আর বলতে যাব, নেহাই বলেছে। আর ওর চলাফেরা, কথাবার্তা, পোশাক দেখলেই তো মনে হয়। চুপ করবি তোরা?
নেহার কথা শুনে সবাই চুপ হয়ে যায়। তারপর কাজী অফিস থেকে বের হয়ে যায়। রিক্সা নিয়ে একটা রিক্সাতে নেহা আর স্বাধীন, অন্যটাতে তার বান্ধবীরা উঠে পড়ে। রেস্টুরেন্টে গিয়ে নেহা সবাইকে ট্রিট দেয়। সবাইকে স্বাধীন নাড়াচাড়া করতে লাগে। এটা দেখে পাশ থেকে নেহার বান্ধবী বলতে লাগে, জুনিয়র দুলাভাই, এত লজ্জা পেতে হবে না। মা দাদির মুখ থেকে শুনেছিলাম যে মেয়েরা বিয়ের পরে এমন লজ্জা পেতে থাকে, আর এখন তো দেখছি পুরোই উল্টো। জুনিয়র দুলাভাই লজ্জা পেয়ে খাবার খাচ্ছে না। ধ্যাৎ, তোরাও না চুপ করবি? ওকে এত কথা বলছিস কেন? আর তুমি খাও, খেতে না পারলে প্যাক করে নাও, প্যাক করে দেই। স্বাধীন কিছুই বলে না, চুপচাপ প্লেটে হাত নাড়াতে লাগে। নেহার রাগ উঠে যায়। তারপর সবাই খাওয়া দাওয়া করলে উঠে পড়ে। নেহা কাউন্টারে গিয়ে বিল দিয়ে 3 প্যাকেট বিরিয়ানি প্যাক করে নেয়। তারপর বের হয়। তারপর নেহা স্বাধীনের হাতে প্যাকেটগুলো দিয়ে দেয়। আচ্ছা যান, যাও, এখন রাত অনেক হয়েছে। আন্টি চিন্তা করবে। আর হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করো না, তাহলে তোমার কিছু করব তা তুমি নিজেও জানো না, বুঝলে? আজকে ছুটি দিতাম না, বাসর করতাম, বাট বিয়ের আগে তো শুরু করেছি। কথাটা বলে নেহা হাসতে লাগে। স্বাধীনের রাগ হতে লাগে, কিন্তু কিছুই বলে না। তারপর নেহা স্বাধীনকে আরো কিছু কথা বলে চলে যায়। স্বাধীন ফুটপাত দিয়ে হাঁটতে লাগে আর ভাবতে লাগে, একটা মেয়ে কিভাবে এত বড় ক্ষতি করতে পারে? আর মা যদি একবার জানতে পারে তাহলে আমাকে কি যা করবে আল্লাহই জানে। কি করি। আর যে মেয়ে, এর হাত থেকে বাঁচাতে অসম্ভব। কিছুই বুঝতে পারছি না, মাথা ব্যথা করছে। বাড়িতে যাই, তারপর ভাবা যাবে। আর মা তো দেখলেই সব বুঝতে পারবে। বাকি কি যে বলবো। কথাটা ভাবতে ভাবতে ফুটপাত দিয়ে স্বাধীন তার বাড়ির উদ্দেশ্যে যেতে লাগে। প্রায় 10 মিনিট পর বাড়িতে চলে যায়। দেখ, আজকে কিন্তু আমার আপু আসবে। আপু কিন্তু অনেক দেমাগি, বাট তার একটা কিউট মেয়ে আছে, অনেক ভালোবাসে আমাকে, অনেক মিষ্টি। আর আপুর কাছ থেকে দূরে দূরে থাকবে, বুঝলি? বাট কেন? আর তোর আপু মানে? আমি তো তোদের এই বাসাতে প্রায় 2 বছর হলো আছি, কখনোই তো তোর আপুকে দেখিনি বা শুনিও নি। আঙ্কেল বলেছিল একবার, অতটা লক্ষ্য করিনি। হ্যাঁ, আপুর সাথে আমাদের সম্পর্কটা তেমন ভালো না। আমার আপু জোর করে একটা ছেলেকে বিয়ে করে, পরে ছেলেটা কোথায় যেন হারিয়ে যায়। বাট আপু প্রেগনেন্ট হয়ে যায়। চারপাশে এই খবর ছড়িয়ে গেলে বাবাকে অনেক অনেক কথা বলতে লাগে। বাবা রেগে আপুকে অনেক কথা শুনিয়ে দেয়। তারপর থেকে আপু এই বাড়িতে আসে না। বাবা অনেক জোরাজুরি করে ক্ষমা চেয়েছে, তাই আসছে আজ। এর জন্যই এত কিছু সাজানো। বাট একটা কথা শোন, আজকে আপুর জন্মদিনও কাউকে বলিস না। সবাইকে ইনভাইট করেছে, ওরা আসলে ছাদে সব কিছু অ্যারেঞ্জ করবো। আচ্ছা ঠিক আছে। 5 বছর পর স্বাধীনের বন্ধু রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন পুনরায় পড়ায় মনোযোগ দেয়। পড়তে পড়তে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ নিচ থেকে অনেক চেঁচামেচির শব্দ শুনতে পায় স্বাধীন। টেবিল থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে নিচে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়। হাত পা কাঁপতে লাগে। স্বাধীন রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটের উপরে বসে থেকে ভাবতে লাগে, আল্লাহ যার জন্য এত দূরে আসা, নিজেকে আবার পরিবর্তন করে তোলা, আর এত বছর পর কিনা তার সাথে দেখা। তার মানে যে রোহান বলল ওইটা ওর বোন, আর মেয়েটা যেটা ওইটা আমার মেয়ে না। না, কি ভাবছি, তেমন কিছুই হয় নাই। একেবারে কি আর বেবি আসে নাকি? না, ভুল ভাবছি। অন্য কোনো ছেলে হবে। তার মতো মেয়ে কি আর এক ছেলেতে আটকে থাকতে পারে? কখনো আটকে থাকতে পারে না। এই সবই শুয়ে থেকে ভাবতে লাগে। অনেকটা সময় পার হয়ে গেলে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। স্বাধীনের ধ্যান ভেঙে যায়। উঠে দরজা খুলে দিয়ে দেখে তার বন্ধু দাঁড়িয়ে আছে। স্বাধীনকে এভাবে দেখতে পেয়ে তার বন্ধু বলতে লাগে, কিরে, তোকে না বললাম আমি যে ছাদে একটু পর যাবি? সবাই মিলে আপুর বার্থডের জন্য সব কিছু সাজাবো, আর তুই এখনো রুমে বসে আছিস? বাইরে এত কিছু হয়ে গেল, তোর কানে যায়নি? নিচে গেলেও তো পারতি। না, মানে অনেক মাথা ব্যথা করছিল, তাই রুমে শুয়েছিলাম। তুই যা, আমি আসছি। না বললে হবে না। জানি চলে গেলেও তুই আবার শুয়ে পড়বি। চল আমার সাথে, আর এতদিন পর একটু এনজয় করব। বাবা মা সবাই পারমিশন দিয়েছে, তো ভয় পেতে হবে না, আমি তো আছি তো। কথাটা বলে স্বাধীনের বন্ধু স্বাধীনের হাত ধরে ছাদে নিয়ে যেতে লাগে। নিচের দিকে তাকিয়ে দেখে নেহা বর্ষা রুমে বসে তার মা আর বাবার সাথে কথা বলছে। পাশেই একটা কিউট পরীর মতো মেয়ে খেলা করছে। স্বাধীনের কেন জানি মেয়েটার দিকে তাকিয়ে নিজের অজান্তেই বুকের মধ্যে চিনচিন করে ব্যথা করে ওঠে।
হঠাৎ নেহা উপরের দিকে তাকাতে যাবে, মাথা নিচু করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। ছাদে গিয়ে দেখে আগে থেকেই অনেকে আছে। স্বাধীনকে দেখতে পেয়ে স্বাধীনের বন্ধু চাচাতো বোন এসে বলতে লাগে, অবশেষে তাহলে আসলেন। আমরাও ভাবছিলাম আসবেন না হয়তোবা। তা এত লাজুক কেন আপনি? আসার পর থেকে দেখছি রুম থেকে বেরি হন না। এভাবে চললে হবে? প্রেম টেম করতে হবে না? বিয়ে শাদী করতে হবে না নাকি? কথাটা বলেই নেহার চাচাতো বোনেরা নিজেদের মধ্যে হাসি হাসি করতে লাগে। স্বাধীন মাথা নিচু করে ফেলে। এটা দেখে পাশ থেকে স্বাধীনের বন্ধু বলতে লাগে, দেখ তোরা, আর ওর কিছু লাগবে না তো, এমনি মেয়েদের থেকে দূরে দূরে থাক। আর ঘর থেকে তেমন একটা বেরি হয় না, সারাক্ষণ পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। তাই তো বাবা আমার থেকে ওকে বেশি ভালোবাসে, নিজের ছেলের মতো। তুই চল তো, এরা ভালো না, এদের কাছ থেকে দূরে থাকবি। চলো ওইদিকে কাজ করবি আমার সাথে। আরে ভাই, রেখে যাও ওকে। ভালোই তো মজা করছিলাম, নিয়ে যাস না। কথাটা বলে আরো বেশি করে হাসাহাসি করতে লাগে। স্বাধীন আর তার বন্ধু এক মুহূর্তও না দাঁড়িয়ে সোজা চলে আসে। তারপর স্বাধীন তার বন্ধুদের সঙ্গে মিলে কাজ করতে লাগে। অনেকটা সময় পর পুরো বাসার শার্টরা আলোকিত হয়ে যায়। চারপাশটা বেলুন দিয়ে সাজিয়ে রাখে। মাঝখানে টেবিলের উপর কেক এনে রেখে দেয়। বড় বড় করে নাম লেখা নেহা। স্বাধীনের কেন জানি কেকের দিকে তাকিয়ে বুক মুচড়ে ওঠে। এসব আর ভালো না লাগায় ছাদের এক পাশে গিয়ে চেয়ারে বসে থেকে ভাবতে লাগে, আল্লাহই জানে কেন যেন আমার জীবনে ভালো দিন খুব একটা বেশি দিন থাকে না। বেশ তো চলছিল, লেখাপড়া করার খরচ বহন করতে হতো না, সব নেহাপুর বাবা দিত। এখন তার উনি এসেছেন, দেখলে তো রেগে যাবেন। এখানে কখনোই থাকতে পারবো না। কি করব? আর 2টা মাস পর এক্সাম, এখন তো আর কিছু করতে পারবো না। কথাগুলো ভাবছিল। হঠাৎ পিছন থেকে কে যেন কাঁধে হাত রাখে। স্বাধীন চমকে পিছনের দিকে তাকিয়ে দেখে তার বন্ধু। স্বাধীনের চমকে ওঠা দেখে হাসি দিয়ে বলতে লাগে, আরে হাদারাম, ভয় পেতে হবে না, সবাই কত এনজয় করেছে, গানের তালে তালে নাচানাচি করছে, আর তুই কিনা এখানে এসে মন খারাপ করে বসে আছিস। দেখ, মন খারাপ করিস না, যা হবার তা তো হয়েই গেছে। এগুলো নিয়ে ভাবলে তোমার জীবন পাল্টে যাবে না, নতুন করে বাঁচতে হয়, একটা জীবন উপভোগ করতে হয়। আর হ্যাঁ, আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে, সব কিছু মাথা পেতে নিতে হয়। চিরকাল এই পৃথিবীতে কেউ থাকে না, তুইও থাকবি না, একদিন মারা যাবি, আমিও থাকবো না, মারা যাব। স্বাধীন তার বন্ধুর কথা শুনে আচমকাই চোখ দিয়ে পানি নির্গত হয়। স্বাধীন বসে থেকে উঠে তার বন্ধুর গলা জড়িয়ে ধরে বলতে লাগে, জানি না জীবনে কি ভালো একটা কাজ করেছিলাম যে তোর মতো বন্ধু পেয়েছিলাম। জানি না আমাদের বন্ধুত্ব তা ঠিক কতদিন টিকে থাকবে, কিন্তু ভাই বিশ্বাস করো একটা কথা, সব কিছুর পিছনে আমার কোনো হাত ছিল না, আর তখন এত কিছু বুঝতেও পারিনি। মানে কি বলছিস তুই? তোর কোনো হাত ছিল না, আবার তখন এইসব আবেগ কাজ করে নাই, বুঝতে পারিসনি? ছোট ছিলি মানে দেখ, এমনিতেই মাথা খারাপ হয়ে আছে, দিন দিন ঈশিতার অত্যাচার বেড়ে চলেছে, আর তুই এমনভাবে কথা বলছিস, আমার অনেক রাগ হচ্ছে। কেন রে, মেনে নিলেই তো পারিস। মেয়েটা এত তোর পিছু ঘুরঘুর করছে, আর দেখেছি তো ভার্সিটিতে তেমন কোনো ফ্রেন্ড নেই, সবসময় একাই থাকে আর তোর পিছু পিছু ঘুরে। পারলে একটু সময় দিতে পারিস, তাহলে তোর বিষয়ে সব ভালোভাবে বুঝতে পারবে। আদেও তোকে সত্যিকারের ভালোবাসে নাকি তোর বাবার সম্পত্তি দেখে? আরে ভাই, জানি জানি, সব আমার বাবার টাকার দিকে নজর ওর। মা ছিল 1 নম্বরের একটা খারাপ মহিলা, যার জন্য আমার চাচার জীবন নষ্ট হয়ে গেছে, আর এখন কিনা ও আমার পিছু পিছু ঘুরছে। আমি চাই না আমার অবস্থা আমার চাচার মতো হোক। মানে তোর চাচাও আছে, আর তোর চাচার কি এমন হয়েছে? আর দেখ ভাই, মা যেমন মেয়ে তেমনই হবে, এটা কিন্তু ঠিক নয়। হাতের 5টা আঙ্গুল এক হয় না। দেখ তুই থাক, বিয়ের কথা আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে, তখন দেখবি তোকেই আমি মেরে বসবো। কিন্তু এখন চল, ওইদিকে সবাই এনজয় করছে, তুইও করবি। দেখ, তুই তো জানিস আমার এইগুলো একদমই পছন্দ হয় না। নাচ গান, ড্রিঙ্কস করা, এগুলো ভালো লাগে না। সো তোরা যা, আমি এখান থেকে দেখি আর উপভোগ করি। না না, আজকে আর না করতে পারবি না, আজকে তোকে ড্রিঙ্ক করতে হবে। কথাটা বলেই স্বাধীনকে জোর করে সবার কাছে নিয়ে যায়। সবাই নাচ গান করছে আর ড্রিঙ্কস করছে। স্বাধীনের বন্ধু ড্রিঙ্কস ঢেলে গ্লাসে দিলে স্বাধীন খায় না, পাশে রেখে দেয়।
দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়। রাত 11:50 হলে স্বাধীনের বন্ধু নিচে চলে যায়। প্রায় 5 মিনিট পর কালো কাপড় চোখে বেঁধে একটা মেয়েকে উপরে উঠিয়ে আনে। স্বাধীন ভালোভাবেই দেখে বুঝতে পারে এটা নেহা। ধীরে ধীরে আড়াল হয়ে যেতে লাগে। তারপর ছাদের এক কোনায় গিয়ে বসে থেকে দেখতে লাগে। দেখে নেহাকে টেবিলের কাছে নিয়ে এসে চোখের কাপড় বেঁধে দিয়ে সবাই হ্যাপি বার্থডে বলে উইশ করতে লাগে আর উদযাপন করতে লাগে। নেহা কেক কেটে এক এক করে সবাইকে খাইয়ে দিতে লাগে। স্বাধীনের বন্ধু স্বাধীনকে দেখতে না পেয়ে এদিক ওদিক তাকাতে লাগে। তারপর তার দিকে এগিয়ে আসতে লাগে। স্বাধীন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগে। স্বাধীনের কাছে এসে একটা থাপ্পড় মেরে বলতে লাগে, শালা তুই এমন কেন রে? এত বছর ধরে আমাদের সাথে আসিস, আমরা কত পার্টি করি, এনজয় করি, আর তুই আমাদের দেখেও তো শিখতে পারিস, সবসময় চুপচাপ করে বসে থাকিস। আপু সবাইকেই তো খাইয়ে দিচ্ছে, তোকে ডাকছি তুই তো শুনছিস না, এখানে এসে বসে আসিস। চল আপুর সাথে পরিচয় করে দিই। না না, তার কোনো দরকার হবে না, এমনিতেই পরিচয় হয়ে নেব, এখন দরকার নেই, থাক। ধ্যাত শালা, চল তো আমার সাথে এখনই। কথাটা বলেই স্বাধীনের বন্ধু স্বাধীনের হাত ধরে তার বোনের দিকে নিয়ে যেতে লাগে। দেখে নেহা তার মুখে লাগানো কেক টিস্যু দিয়ে মুছছে। তখনই স্বাধীনের বন্ধু স্বাধীনকে সামনে দাঁড় করিয়ে বলতে লাগে, আপু পরিচয় হও, এটা আমার সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড, যে কিনা আমার সুখে দুঃখে সবসময় আমার সাথেই থাকে। তোমাকে যে বলেছিলাম না একটা ছেলের কথা, এই এসে আমাদের বাড়ি থেকেই লেখাপড়া করে, জানো আপু। বাবা আমার থেকে ও একে বেশি ভালোবাসে, জানো আমি তার ছেলে না, এটাই তার ছেলে। কি হলো আপু, কথা বলছো না কেন? এভাবে কি দেখছো? কই কিছু না। আচ্ছা তুমি তো মনে হয় কেক খাওনি আজকে, এদিকে আসো খাইয়ে দেই। না না আপু, দরকার নেই, এমনিতেই বসেছিলাম সাইটে, কিন্তু দেখেন না আমাকে ধরে নিয়ে এসেছে, এখানে পরিচয় করে দিবে বললাম, এমনিতেই পরে পরিচয় দেওয়া যাবে। কেন, ভালোই তো করেছে, সবাই এখানে আনন্দ করছে, আর তুমি কেন আমার পাশে বসে থেকে তাকিয়ে তাকিয়ে দেখছো? আরে আপু কাকে কি যে বলো না, তুমি এত বছর হলো আমাদের সাথেই আছে, আমরা এতই জায়গাতে যাই, আনন্দ করি, ড্রিঙ্কস করি, বাট একে তো একদিনও ড্রিঙ্কস করাতে পারিনি। ও আচ্ছা, ভালো ভালো, আগের মতোই আছে দেখছি। মানে? না কিছু না। আচ্ছা তুমি এইদিকে আসো, কেক খাইয়ে দেই, আর তুই কয়েকটা পিক তুলে দে তো আমাদের। নেহা কেক কেটে খাইয়ে দিতে লাগে। স্বাধীনকে স্বাধীনের বন্ধু কয়েকটা পিকচার ক্যাপচার করে নেয়। তারপর নেহা দুষ্টুমি করেই স্বাধীনের গালে কেক লাগিয়ে দেয়। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকায়। নেহা স্বাধীনের কাছে গিয়ে এসে কানে কানে বলতে লাগে, অনেক কাঁদিয়েছো আমাকে, এখন তোমার পালা। আমাকে কাঁদিয়ে অনেক সুখে আছো দেখছি। এইখানে আমার বাড়িতে তুমি, আর তোমাকে না আমি পুরো দেশে খুঁজে বেড়াচ্ছি। কথাটা বলেই নেহা বাঁকা একটা হাসি দেয়। টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন নেহার হাতে টিস্যু নিয়ে মুখে লেগে থাকা কেক মুছতে লাগে। ঠিক তখনই নেহার দিকে একটা বাচ্চা মেয়ে এগিয়ে এসে মা মা বলে ডাকতে লাগে। নেহা কোলে তুলে নেয়। পিছিয়ে মেয়েটা স্বাধীনকে দেখে বলতে লাগে, আম্মু, এটাই আব্বু তাই না? তুমি যার ছবি মোবাইলে রেখেছো, আবার মাঝে মাঝে দেখি ছবির দিকে তাকিয়ে কান্না করো। না মামুনি, তুমি ভুল দেখেছো। সে না, এটা তোমার মামার ফ্রেন্ড, এটাও তোমার মামা। তো দেখতে তো একদম এনার মতোই লাগে, শুধু দাড়িগুলো নেই। না মামুনি, ভুল দেখেছো তুমি, সে না। আর নেহা তার মেয়েকে নিয়ে চলে যেতে লাগে। স্বাধীনের দিকে তাকিয়ে পুনরায় বলতে লাগে, সরি, আমার মেয়ে ছোট, বুঝতে পারিনি, ভুল করে আপনাকে আমার বাবা বলেছে। অবশ্য আপনাদের মতোই একটা কাপুরুষকে বিয়ে করেছিলাম আমি, যে আমাকে ছেড়ে চলে গিয়েছে। কথাটা বলে পুনরায় নেহা ছাদে থেকে নেমে চলে যায়। স্বাধীন এক ধ্যানে নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। স্বাধীনের বন্ধু স্বাধীনের কাছে এসে পায়ে হাত দিয়ে নাড়া দিয়ে বলতে লাগে, কিরে এখনো এখানে ধ্যান মেরে দাঁড়িয়ে আছিস? আয় এদিকে, সবার সাথে এনজয় কর। দেখ এতদিন সব তোর জ্বালা সহ্য করেছি, কিন্তু আর নয়, আমাদের থাকে সাথে থাকবি, আর আমাদের মতো হবে না, এমনটা হবে না। চল এখন আমাদের সঙ্গে ড্রিঙ্ক করতে হবে আর নাচানাচি করতে হবে। কথাটা বলেই জোর করে স্বাধীনের বন্ধু স্বাধীনকে নিয়ে যায়। গান বাজতে লাগে। তারা তালে তালে সবাই নাচে। স্বাধীনের বন্ধু টেবিলের উপর থেকে ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে নিয়ে এসে স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন নিতে রাজি না হয় আরো কিছু বন্ধু মিলে জোর করে খাইয়ে দেয়। স্বাধীন কিছুই বুঝতে পারে না। এক পর্যায়ে স্বাধীন মাতাল হয়ে যায়। বেশ কিছুক্ষণ সবার সাথে এনজয় করে রাত গভীর হলে ছাদ থেকে নেমে তার রুমের দিকে যেতে লাগে। নেহার রুমের সামনে দিয়ে যেতেই দেখে নেহার রুমের দরজা খোলা।
স্বাধীন এক পলক তাকিয়ে দেখে নেহা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে আছে। স্বাধীন দেখে নিজের অজান্তেই ভালো লাগা কাজ করে। নেহা রুমের দিকে চলে যায়। স্বাধীনকে নেহা হঠাৎ দিকে চমকে ওঠে। স্বাধীন নেহার কাছে এগিয়ে এসে বলতে লাগে, এইটা কি আমাদের মেয়ে? না, এটা আমার নিজের মেয়ে। আর নেশা করে এই রুমে এসেছিস কেন? যা, বের হয়ে যা বলছি। ভাইয়া আর বাবার মুখ থেকে তো তোর বিষয়ে অনেক কথা শুনেছি, আর এখন কিনা এরকম তুই? কথাটা শেষ হতেই স্বাধীন অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। নেহা দ্রুত তার মেয়েকে পাশ শুয়ে দিয়ে স্বাধীনের কাছে এসে ডাকতে লাগে। স্বাধীনের কোনো রেসপন্স না পেয়ে কি করবে কিছুই বুঝতে পারে না, রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। দেখে সবাই ড্রিঙ্কস করে এদিকে ওদিকে শুয়ে আছে। নেহা কি করবে কিছুই বুঝতে পারে না। রুমে এসে স্বাধীনের এই অবস্থা দেখে অনেক ভয় হতে লাগে। কোনো মতে উঠে খাটে শুয়ে দেয়। পায়ে থেকে জুতা আর শার্ট খুলে দিয়ে ছুঁয়ে দিয়ে নেহা গিয়ে সোফায় বসে থেকে স্বাধীনের মুখের দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগে, আগের থেকে কত কিউট হয়েছে। আল্লাহ জানে আমার জামাইয়ের দিকে তাকিয়ে কত মেয়ে বাজে বাজে কথা বলে। না নেহা, তোকে আর একে নিয়ে কিছু ভাবতে হবে না। নিজের মতো করে সবকিছু গুলিয়ে নিয়েছিস, সবকিছু গুছিয়ে নিয়েছিস। অযথা আবার এর মিথ্যা মায়ায় পড়া যাবে না। দেখা যাবে আবার তোকে ছুঁড়ে মেরে চলে যাবে, কষ্ট পেতে হবে। এর থেকে তুই তোর মেয়েকে নিয়ে সুখেই আছিস। আচ্ছা, ও যদি ওর মেয়ের অধিকার চায় তখন কি করব? না না, ওকে বুঝতে দেব না যে এটা ওর মেয়ে। কথাটা ভাবতে ভাবতে নেহা সোফায় স্বাধীনের দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা নেহার ঘুম ভেঙে যায়। মিটমিট করে তাকিয়ে দেখে স্বাধীন তার মেয়ের সাথে খেলা করছে। নেহার দিকে রাগ হতে লাগে। দূরে গিয়ে স্বাধীনের বুকের উপর থেকে তার মেয়েকে তুলে নেয়। আপনি এখানে? আমি না, আগে তুই ভালো করে তাকিয়ে দেখ এটা কার রুম। নেহার কথা শুনে স্বাধীন রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখে বলতে লাগে, সরি বুঝতে পারি নাই। আসলে সব বন্ধুরা মিলে জোর করে ডিলিট করে দিয়েছিল, তাই বুঝতে না পেরে এই রুমে চলে এসেছিলাম। সরি আপু, ক্ষমা করে দিবেন। সরি বলতে হবে না, এখন রুম থেকে চলে যা। ভালোই অভিনয় করতে পারিস, যেন এর আগে কখনো ড্রিঙ্ক করিসনি। আর হ্যাঁ, একটা কথা, আমার আর আমার মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবি। আমার আর তোর সাথে আগে যা হয়েছে তা যেন এই বাড়ির কেউ জানতে না পারে। যদি জানতে পারে তাহলে তোকে যে কি করব তা আমি নিজেও জানি না। বেঁচে গিয়েছিস যে বাবা তোকে চিনতে পারেনি। ওই দিন রুমে অন্ধকার ছিল, তাই ভালোভাবে দেখতে পাইনি। যদি দেখতে পেতো তাহলে তুই আর এই পৃথিবীতে বেঁচে থাকতি না। তা সেই সব কথা যা বলেছি মাথায় যেন থাকে। আমাদের বিষয়ে কেউ জানতে না পারে। আর আমার মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবি। স্বাধীন কিছু না বলে খাট থেকে উঠে পড়ে রুম থেকে বের হয়ে চলে যায়। খানিকটা দূরে গিয়ে তার শার্ট আর জুতা রেখে গেছে নেওয়ার জন্য রুমে ফিরে এসে দেখে নেহা তার মেয়েকে ধরে কান্না করছে আর বলছে, কি করবো রে মা, তোর বাবাকে এইভাবে দেখবো কখনো ভাবিনি, ভাবতেও পারিনি। ভেবেছিলাম তোর বাবাকে হারিয়েছি আর কখনো খুঁজে পাবো না। কে জানতো আমার বাড়িতেই বসে আছে। আর ওকে কি দোষ দেব? ওই ছোট বয়সে ওর জায়গায় যে কোনো ছেলে থাকলে একই কাজ করত। আমারই ভুল হয়েছিল। নেহার কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। পিছন থেকে কাশি দিলে নেহার চোখ মুছে পিছনে তাকিয়ে স্বাধীনকে দেখে রেখে বলতে লাগে, আবার কি? হ্যাঁ, আর তুই মেজাজটাও শিখতে পারিসনি যে অন্য কারোর রুমে আসলে পারমিশন নিতে হয়, বিশেষ করে মেয়েদের। তোকে আর কি বলবো, খ্যাত তো সারা জীবন খ্যাতই থাকে। ওদের যতই ভালো পোশাক পরিধান করুক না কেন, বদ অভ্যাস তো কখনোই যাবে না। নেহার কথা শুনে স্বাধীনের অনেক খারাপ লাগে। মাথা নিচু করে বলতে লাগে, সরি আপু, মানে আমার শার্ট আর জুতা এইখানে কোথায় একটা আছে, তাই নেবার জন্য এসেছি। স্বাধীনের কথা শুনে নেহা বের করে দেয়। স্বাধীন নেহার হাত থেকে নিতে গেলে হাতের স্পর্শ লাগতেই কেঁপে উঠে, তারপর রুম থেকে সোজা বের হয়ে তার রুমে এসে দরজা লাগিয়ে খাটের উপর শুয়ে থেকে ভাবতে লাগে। তার মানে ওইটা আমারই মেয়ে আর আমি ওর বাবা, কিন্তু পরিচয় দিতে চাচ্ছে না কেন? আমি তো আর যাক, এত কথা আর ভাবতে পারবো না। যা হবার হবে খুব শীঘ্রই। এখান থেকে পরীক্ষা দিয়ে চলে যেতে হবে, তারপর সব কিছু গুছিয়ে ফিরে আসবো। কথাগুলো ভাবতে ভাবতে স্বাধীন আবার ঘুমিয়ে পড়ে। দুপুরের দিকে ঘুম ভেঙে গেলে উঠে গোসল করে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখে সবাই বসার রুমে বসে আড্ডা দিচ্ছেন। স্বাধীন নিচে চলে যায়। স্বাধীনের বন্ধু স্বাধীনকে দেখে এগিয়ে এসে বলতে লাগে, আর এভাবে কতদিন থাকবি? হ্যাঁ, আয়, সবাই মিলে আড্ডা দিচ্ছি, তুইও আয়, বস। আমাদের সাথে সবার গোপন কথা শুনছি, গোপন কথা শুনতেও ভালো লাগে। না রে, ভালো লাগছে না।
মাথা অনেক ব্যথা করছে, বাহিরে গেলে ঠিক হব। তোদের বললামই এগুলো আমি খাই না, পারবো না জোর করে খাওয়ালি। এখন দেখ কেমন লাগছে আমার। শরীরে বসতে পারিনি, বাদ দে, এখন আয় আমার সাথে। তারপর স্বাধীনের বন্ধু হাত চেপে ধরে নিয়ে যায়, সোফায় বসিয়ে দেয়। সামনে তাকিয়ে দেখে নেহা আরও অনেক মেয়ে আর অনেকগুলো স্বাধীনের ফ্রেন্ডস আর কিছু স্বাধীনের বন্ধুর ভাই চাচাতো মামাতো। দেখতে দেখতে সবাই তাদের গোপন কথা বলতে লাগে। দেখতে দেখতে নেহার চাচাতো বোনের কাছে আসলে বলতে লাগে, আমি একজনকে অনেক ভালোবাসি, অনেক অনেক, যা বলে বোঝাতে পারবো না। অনেকবার প্রকাশ করেছি, বাট না বলে দেয় সে প্রথম দেখা থেকেই। কিন্তু কে জানে যে ও আমাকে ভালোবাসেনি? জানি না কখনো তাকে আপন করে পাবো কি না, বাট জীবনে তাকে যদি না পাই আর কখনো বিয়ে করব না। কথাটা শুনে সবাই হাতে তালি দিতে লাগে। অন্যদিকে নেহা তার চাচাতো বোনের দিকে তাকিয়ে দেখে স্বাধীনের দিকে মুখ করে কথাটা বলেছে। নেহার অনেক রাগ হতে লাগে, হাত দিয়ে সোফা খামচি দিয়ে ধরে পরে নেহার কাছে আসলে সবাই জোরাজোরি করতে লাগে। তখন পাশ থেকে নেহার ফুফাতো বোন বলে ওঠে, আপু, তোমার বিষয়ে অনেক শুনেছি। তুমি একটা ছেলেকে ভালোবাসতে বিয়ে করেছিলে, পরে ছেলেটা চলে যায়। বাট সব তো আর শুনেছি আঙ্কেলের কাছ থেকে আর তোমার ভাইয়ের কাছ থেকে। তোমার মুখ থেকে তেমন কিছুই শুনিনি। প্লিজ আপু, বলবে একটু আমাদের? প্লিজ আপু, প্লিজ। সবাই মিলে জোরাজোরি করতে লাগে। নেহা স্বাধীনের দিকে এক পলক তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগে, তাহলে শোনো, কলেজে নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছিল, নবীন বরণ ছিল, সবাই আসছিল। আমি একটু গ্যাং নিয়ে ঘোরাফেরা করতাম, ছেলেদের মতো পোশাক পরা, সিগারেট খাওয়া, এই সবই ছিল আমার কাজ। এক কথায় গ্যাংদের মতো ছিল। তখনই এক হাবাগোবা ছেলেকে দেখি যে কিনা সাধারণ পোশাক পরে এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে ভেতরে আসছিল। আমার সব বান্ধবীরা ওকে ধরে নিয়ে এসে র্যাগিং দিতে লাগে। ওই ছেলেটার কথা আর মায়াবী চেহারা দেখে আমি কেমন যেন হারিয়ে যাই। ওদের ছেড়ে দিতে বলি। ধীরে ধীরে ওর প্রতি কেন যেন এক মায়া কাজ করে আমার। ওকে না দেখলে ভালো লাগতো না। এভাবে অনেকটা মাস পেরিয়ে যায়। তারপর আমি ওকে কলেজের পাশে নিয়ে যাই। তারপর সব কথা খুলে বলি। ও আমার বিষয়ে সব বলে দেয়। ছেলেদের মতো পোশাক পরা আর সিগারেট খাওয়া এগুলো নাকি ভালো লাগে না। তারপর নিজেকে পরিবর্তন করে ফেলি, আর 5টা মেয়েদের মতো চলাফেরা শুরু করি। গ্যাং নিয়ে ঘোরাফেরা করি না, পড়াশোনা করতে লাগি। এইভাবে কেটে যায় আরও কয়েকটা মাস। তারপর আবার আমি ওকে বলি, পড়া করে দেয়। যার জন্য এত পরিবর্তন হলাম, যদি না করে দেয় কার রাগ হবে না বল? তাই ওকে জোর করে ক্লাসরুমে নিয়ে যাই, তারপর চিৎকার করি। সবাই আসে আমাকে আর ওকে রুমে দেখে উল্টাপাল্টা ভেবে নেয়। ওকে মারধর করে। বাবা জানতে পেরে বাবা আসে। বাবাকে আমার মনের কথা খুলে বললে বাবা চলে যায়। তারপর ওকে বিয়ে করে নেই। এইভাবে কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ হারিয়ে যায়, আর খুঁজে পাইনি। নেহার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। সবাই চুপচাপ বসে থাকে। স্বাধীনের কেন জানি অনেক খারাপ লাগতে লাগে, নিজের অজান্তেই ভাবতে লাগে। তার মানে নেহা আপু আমাকে এত ভালোবাসতো, তার পরিবর্তনের পেছনে আমার হাত ছিল। আমি ভুল করেছি, তার হাত ছেড়ে দিয়ে। জানি না এখন কিভাবে সব কিছু মানিয়ে নেবে সে। আর আমাকে কি তার জীবনে আর একটাবার সুযোগ দেবে? এই সবই ভাবতে লাগে। তখনই নেহার পাশ থেকে নেহার চাচাতো বোন বলে ওঠে, যাই হোক আপু, তোমার লাভ স্টোরির কাছে আমার লাভ স্টোরি কোনো মূল্যই নেই। বাট এখন যদি ওই ছেলেটা ফিরে আসে, তোমার কাছে যদি তার অধিকার চাই, তার মেয়ের অধিকার চাই, তখন তুমি কি করবে? জানি না আদৌ আসবে কি না, আর আসার সাহস করবে কি না। বাট যদি সে তার ভুল বুঝতে পারে আর আমাদের মেনে নেয়, আর সে যদি চায় যে আবার এক হয়ে যায়, তাহলে বিষয়টা ভেবে দেখব। বাট আপু, তুমি তো জানো না, বাবা আর বরযাত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বিয়ে দিবে। তারা ছেলে দেখাও শুরু করেছে। জানি না তোমার কপালে কি আছে, কিন্তু দোয়া করি আমাদের দুলাভাইকে যেন খুব দ্রুতই তুমি পাও। হ্যাঁ। কথাটা স্বাধীনের দিকে বললে স্বাধীন মাথা নিচু করে ফেলে। তারপর আবার সবাই আনন্দ করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। বিকেল হয়ে যায়। সবাই ঘুরতে বের হওয়ার জন্য গাড়িতে উঠে বসে। স্বাধীন দেরি করে আসলে সব গাড়ির বুক। শুধু নেহার গাড়িটাই ফাঁকা দেখে দাঁড়িয়ে থাকে। এটা দেখে স্বাধীনের বন্ধু গাড়ি থেকে নেমে এসে বলে, কিরে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস যে? গাড়িতে উঠে বস, অনেকদিন পর একত্র হয়েছি, নদীর পাড়ে যাব, আনন্দ করব, চল তো ওঠ। না রে, আমার ভালো লাগছে না, তোরা যা।
আমি এইখানেই ঠিক আছি। বুঝতে পারছি কেন উঠতে চাচ্ছিস না। আপুকে কি দেখে ভয় পাচ্ছিস, তাই না? আরে তখন তো তোকে আমি এমনি বলেছি আপুর বিষয়ে। আপু অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। যদি মিশতে পারিস দেখবি অনেক ভালো লাগবে তোর। আরে না না, তেমন না। তোরা যা এনজয় কর, আমার ভালো লাগে নাই এসব, তুই তো জানিসই। আমি এখানেই ঠিক আছি। স্বাধীন আর একটা কথাও না শুনে স্বাধীনের বন্ধু জোর করে গাড়িতে উঠিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন একদম দরজার কাছে ঘেঁষে বসে থাকে, তাকিয়ে থাকে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে সবাই যেতে লাগে। নেহার আর স্বাধীনের মেয়ে মাঝখানে বসে থেকে নেহার সাথে কথা বলতে লাগে। স্বাধীনের কেন জানি তাকাতে অনেক ইচ্ছে করে, কিন্তু তখনই রাতের বলা কথা মনে পড়ে যায়। স্বাধীন আরো চেপে গিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। নেহা দেখে নিজের হাসিকে আর কন্ট্রোল করতে না পেরে বলতে লাগে, এত ঢং করতে হবে না। এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে পারিস না। এমনভাবে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যাচ্ছিস যেন এখন দরজা দিয়ে লাফ মেরে পড়ে যাবি। এদিকে এগিয়ে এসে বস। না, আমি এখানেই ঠিক আছি। মামা, ওইদিকে ওইভাবে চেপে আছেন কেন? পড়ে যাবেন তো। আমাকে মা সবসময় মাঝখানে রাখে, সাইডে বসতে দেয় না। বলে জানালা দিয়ে নাকি পড়ে যাব আমি। বলেন তো, আমি কি ছোট আছি জানালা দিয়ে পড়ে যাব? আপনি পড়ে যাবেন। এদিকে এসে বসেন। স্বাধীন তার মেয়ের কথা শুনে মাথা ঘুরিয়ে তাকায়, মিষ্টি একটা হাসি দেয়, তারপর একটু নড়েচড়ে বসে। স্বাধীনের মেয়ে তার দিকে এগিয়ে যেতে লাগে। স্বাধীন হাত দিয়ে ধরতে যাবে, অমনি নেহা তার মেয়েকে ধরে কোলে তুলে নিয়ে বলতে লাগে, সাইমা, তোমাকে কতবার বলেছি যে তুমি অচেনা কারো কাছে যাবে না। সরি মামা, বাট ওনাকে তো আমি চিনি, মামার ফ্রেন্ড, আমারও মামা হয়, অচেনা নয়। যাই হোক, তারপরও তুমি যাবে না, ঠিক আছে? নেহা চুমুক খেয়ে স্বাধীনের আর নেহার মেয়ে মুখ গোমরা করে বসে থাকে। কোনো কথা না বলে নেহা স্বাধীনের দিকে তাকিয়ে বলে, কেমন লাগে হ্যাঁ নিজের মেয়ের মুখ থেকে মামা ডাক শুনতে? অনেক ভালো লাগে, তাই না? কথাটা শুনে স্বাধীন নেহার দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। স্বাধীনের তাকানো দেখে নেহা বাঁকা একটা হাসি দেয়। স্বাধীন কিছু বলতে যাবে তখনই গাড়ি দাঁড় করায়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে নদীর পাড়ে চলে এসেছে। সবাই নেমে হাঁটতে লাগে, সেলফি উঠাতে লাগে, ঘোরাঘুরি করতে লাগে। ওইদিকে স্বাধীন গাড়ি থেকে নেমে গাছের সাইডে বসে থেকে বারবার শুধু নেহার বলা গাড়িতে কথাটা বারবার কানে বাজতে লাগে। তখনই পাশে একটা ফুল বিক্রেতা মেয়ে ডাকে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। ভাইয়া, আপনি এখানে বসে আছেন যে? সবাই তো দেখি অনেক এনজয় করছে। সবার সাথে এক গাড়িতে আসলেন, মন খারাপ? না, এমনিতে এখানে বসে আছি। জানি জানি, অনেক বছর হলো এখানে ফুল বিক্রি করি, আর এখানে এসে সবাই অনেক এনজয় করে। আর কিছু মানুষ আছে যেখানে এসে এইভাবে বসে থাকে, আপনার মতো। ওই ভাইয়াগুলোর মন খারাপ থাকে, আমি শুনেছি। সো আপনারাও মন খারাপ, তাই না? স্বাধীন মাথা দিয়ে হাই ইশারা করে। মেয়েটা মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগে, ভাইয়া, আপনার মন খারাপের কারণ যাই হোক, কোনো আবুর জন্যই হয়তো বা। আমি বলি কি, ফুল নিয়ে গিয়ে দেন। অনেক আপুরা আছে ফুল অনেক পছন্দ করে, দিলেই খুশি হবে। সো আপনি দিন, দেখবেন আপনার অনেক খুশি হবে। সত্যি? হ্যাঁ, অনেক ভাইয়াদেরই দিয়েছি। তারা পরের দিন আপুর সাথে এসে আমাকে ধন্যবাদ দিয়ে গেছে, চকলেটও দিয়ে গেছে, তাই বললাম আপনাকে। স্বাধীন মেয়েটার কথা মতো সবগুলো ফুল কিনে নেয়। টাকা দিতে গেলে নিতে রাজি হয় না, বলে কালকে দিয়ে নাপো রাগ ভাঙলে। স্বাধীন জোর করে মেয়েটাকে 500 টাকার নোট দিয়ে দেয়। মেয়েটা নিয়ে হাসি মুখে চলে যায়। স্বাধীন ফুলগুলো নিয়ে নেহাকে খুঁজতে লাগে। দেখে নেহা তার মেয়েকে কোলে করে পাশে নদীর দিকে তাকিয়ে আছে। স্বাধীন নেহার দিকে ফুলগুলো নিয়ে এগিয়ে যায়। নেহা তার পাশে কারোর উপস্থিতি টের পেয়ে তাকিয়ে স্বাধীনকে দেখে। অমনি স্বাধীন ফুলগুলো নেহার দিকে এগিয়ে দেয়। নেহা চোখের ইশারা দিতেই স্বাধীন বলতে লাগে, না মানে এমনিতেই ভাবলাম, আপনি আসার পরে তো আর সবাই অনেক ফুল দিয়েছে, অনেক গিফট দিয়েছে। আমি তো আর টাকা উপার্জন করি না, আঙ্কেল দেয়, ওই টাকা দিয়ে পড়াশোনা করি। হাত খরচ ওটাও আঙ্কেল দেয়। তাই ভাবলাম এই ফুলগুলো আপনাকে দেই, খুশি হবেন। যেদিন তুমি নিজের টাকা দিয়ে ফুল কিনে দিতে পারবি ওই দিন দিস। আসছে আমার বাবার টাকা দিয়ে ফুল কিনে আবার আমাকে দিতে। যাই হোক, দেব। আর 2 মাস পর পরীক্ষা শেষ হলেই চাকরি করব, তখন দেব। এখন এটা রেখে দিন। স্বাধীন
জোরাজুরি করতে লাগে নেহার, রাগ হতে লাগে। ফুল হাতে নিয়ে মাটিতে ফেলে দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। সবাই নেহা আর স্বাধীনের দিকে তাকায়। তোকে কতবার বলবো যে আমি নেব না, তারপরেও জোর করে চলেছিস। আসলে তোর মতো ছোট লোকরা এমনই হয়, যখন যা চায় তখন তা দেয় না, আর যখন যা চায় না তখন তা নিয়ে জোরাজুরি করে। স্বাধীন হাত দিয়ে দুই গাল চেপে ধরে সেখানেই বসে পড়ে। নেহা রেগে সেখান থেকে চলে যায়। স্বাধীনের বন্ধু দৌড়ে এগিয়ে এসে স্বাধীনের পাশে বসে বলতে লাগে। বুঝলাম না আপু, তোর উপরে হঠাৎ রেগে গেল কেন? আপু তো এমন না, কি করেছিস? স্বাধীন কিছুই বলে না, ফুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে স্বাধীনের বন্ধু বলতে লাগে। ও আচ্ছা, বুঝতে পারছি, আপুকে ফুল দিয়েছিস, তাই তো আপু তোর উপর রেগে গিয়েছে। বাট আপু তো গোলাপ ফুল অনেক পছন্দ করে, রাগার তো কোনো কথা না। আচ্ছা চল, আপুকে জিজ্ঞেস করব। এখন ওঠ, সবাই গাড়িতে উঠে গেছে, যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। স্বাধীন তার বন্ধুর কথা মতো উঠে দাঁড়ায়। তারপর নেহার গাড়িতে স্বাধীনকে উঠিয়ে দিয়ে তার বন্ধু তার গাড়িতে চলে যায়। স্বাধীন চুপ করে দরজার পাশে বসে থেকে বাইরে তাকিয়ে থাকে। নেহা স্বাধীনের দিকে তাকিয়ে কেন যেন অনেক খারাপ লাগা কাজ করে। দেখতে দেখতে বাড়িতে চলে আসে। স্বাধীন গাড়ি থেকে নেমে চুপচাপ তার রুমে চলে যায়। এভাবে কেটে যায় 4 মাস। 4 মাস পর আপু আমি পরীক্ষাতে A+ পেয়েছি, আর স্বাধীন গোল্ডেন A+ পেয়েছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো করেছিস। হাই মিষ্টি খা। আর স্বাধীন কোথায়? ওকে এই কয়েকটা মাস যেন দেখাই যাচ্ছে না। আমি তো জানি না, বাবা পরীক্ষা শেষ হলো 2 মাস হলো, তাও ওর রুমে বসে থেকে কি যে করে, ডাকলেও আসে না, রাগ দেখাই। তা কি করবে, ওর মতো ছোট লোকের বাচ্চারা আর কি করবে? দেখ কোন মেয়ের জীবন নষ্ট করছে। মানে আপু কি বলছো তুমি সব স্বাধীনের বিষয়ে? যা সত্যি তাই বলছি, না হলে এখনো কোনো ছেলে এভাবে দিনের পর দিন রুমে বসে থাকতে পারে? দেখ কোন মেয়ের সাথে প্রেম করছে। না আপু অনেক ভালো, তুমি জানো না আমার ভার্সিটির কত মেয়ে ওর পিছু পিছু ঘোরে, বাট কোনো মেয়েকেই পাত্তা দেয় না। কেউ যদি ওকে প্রপোজ করে ওই মেয়েটাকে ভালোভাবে বুঝিয়ে সরিয়ে দেয়। আমি বলেছি অনেকবার রিলেশন কর, ভালো একটা মেয়ে দেখে, ও বারবার বলে না, আর কি যেন আমার কাছ থেকে লুকায়। তারপর থেকে আমিও আর কিছু জিজ্ঞেস করি না। ও আচ্ছা ভালো। আর রাখো তো তোদের কথা, যা ওকে ডেকে নিয়ে আয়, বল আমি ডাকছি। তারপর স্বাধীনের বন্ধু স্বাধীনের রুমে গিয়ে নক করতেই দরজা খুলে দেয়। তারপর স্বাধীনকে জোর করে নিচে নামিয়ে নিয়ে আসে। নেহার বাবা উঠে গিয়ে স্বাধীনকে মিষ্টি খাইয়ে দেয়। তারপর স্বাধীন গোল্ডেন A+ পেয়েছে কথাটা বলে স্বাধীনের অনেক ভালো লাগে। স্বাধীন মিষ্টি নিয়ে তার বন্ধুকে খাইয়ে দেয়। আর একটা মিষ্টি নিয়ে নেহার মেয়ে অর্থাৎ তাদের মেয়ের দিকে এগিয়ে দিতেই নেহা হাত থেকে ফেলে দেয়। আমার মেয়ে কোনো ছোট লোকের হাত থেকে মিষ্টি খায় না। কিরে মা নেহা, তোর কি হয়েছে? তোকে এমন চেঞ্জ দেখাচ্ছে আসার পর থেকে, কেমন যেন এক হয়ে গিয়েছিস। আমি এমনই, তোমরা হয়তো বা কখনো ভালোভাবে দেখোনি, তার জন্যই। আরে রাখো, ছোট লোকরা A+ পাক আর গোল্ডেন পাক, তা দিয়ে কি হবে ওদের? তুমি যে বলেছিলে তোমার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, ওই কথা কতদূর গেলে? হ্যাঁ রে মা, তোকে তো বলতে ভুলে গিয়েছি, আগামীকাল তোর বিয়ে। যেহেতু তোর মেয়ে আছে আর এর আগে বিয়ে হয়েছে, ওদের সব বলেছি, তাই ওরা বলেছে যে ধুমধাম করে নয়, সাদামাটাভাবে ঘরোয়াভাবেই বিয়ে হবে। তাই বেশি দিন আর নেয়নি, আগামীকালকেই হবে। নেহার বিয়ের কথা শুনে স্বাধীনের বুকটা একদম ভেঙে চুরে যেতে লাগে। অনেক খারাপ লাগতে লাগে, কিন্তু হাসি মুখে নেহার দিকে তাকায়, রেগে তার দিকে তাকিয়ে থাকে। আর সেখানে এক মুহূর্তও না থেকে স্বাধীন তার রুমের দিকে চলে যেতে লাগে। পিছন থেকে নেহার বাবা ডাকে, বা স্বাধীন কোনো রেসপন্সই দেয় না। ছেলেটার সাথে এমন করা মোটেও তো ঠিক হয়নি নেহা। আসার পর থেকে দেখছি তুই যেন ছেলেটাকে সহ্য করতে পারছিস না। ওর হাত থেকে মিষ্টি থেকে খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? বুঝলাম না বাবা, তুমি সামান্য একটা চাকর যার মা বাবার পরিচয় নেই, সে ছেলের জন্য তুমি আমাকে এত কথা বলছো? রাগ করিস না রে মা, ছেলেটা অনেক ভালো। তোর ভাই তো একদম খারাপ হয়ে যাচ্ছিল দিন দিন। আজে বাজে নেশা করা, মেয়েদের নিয়ে ঘোরাফেরা করা, বাজে বন্ধুদের সাথে ঘোরাফেরা করা। তাই তখনই স্বাধীনের সাথে পরিচয় হয়। এরপর থেকে স্বাধীনের সাথে চলতে চলতে দেখ একদম ভালো হয়ে গিয়েছে। যেখানে প্রত্যেকবার ফেল করতো এইবারে প্লাস পেয়েছে। তো ভাইয়ের এত পরিবর্তন এসেছে, ওর হাত আছে। সবাইকে ঠিকই পরিবর্তন করুক,
শুধু নিজের জীবন আর জীবনসঙ্গী চাই না। কিছু বললি মা? না বাবা। কথাটা বলেই নেহা রেগে বসা রুম থেকে উঠে চলে যায়। নেহার বাবা নেহা চলে যাওয়া দেখে হাসতে লাগে। স্বাধীনের বন্ধু অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহার বাবা অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে স্বাধীনের বন্ধুকে কাছে এগিয়ে কানে কানে অনেক কথা বলে। স্বাধীনের বন্ধু শুনে তো যেন আকাশ থেকে মাটিতে পড়ে। কি বলছো বাবা? তার জন্যই তো বলি আপু তো কারোর সাথে খারাপ আচরণ করে না। স্বাধীনকে দেখলে যেন আর রাগ উঠে যায়। আরে বাবা, রাগ যা হবার তা তো হয়েছেই। আর তোকে যা করতে বলেছি তুই করে নিস, আর তোর বন্ধুদের সবাইকে ইনভাইট করিস। কথাটা বলেই স্বাধীনের বন্ধু উঠে যায়। তারপর সব বন্ধুদের ফোন করে সবাই শুনে অবাক হয়ে যায়। কাউকে বলতে মানা করে। দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। পরের দিনটাও পেরিয়ে যায়। রাতের বেলা নেহা বউ সেজে রুমে বসে আছে। তখনই দরজা খোলার শব্দ হয়। দেখতে দেখতে রাত পেরিয়ে যায়। পরের দিনটাও পেরিয়ে যায়। রাতের বেলা নেহা বউ সেজে রুমে বসে আছে। তখনই দরজা খোলার শব্দ পায়। দরজা লাগিয়ে দিয়ে সামনে কেউ দাঁড়াতেই অমনি নেহা ঘুমটা উঠিয়ে বলতে লাগে, জানি না আপনি কে, আর আপনার বিষয়ে আমি কোনো কিছু জানতেও চাই না, কিন্তু আমাকে বিয়ে করেছেন, অনেক বড় উপকার করেছেন, বাট আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমার স্বামী আছে, আর আপনি হয়তো বা জানেন আমার মেয়েও আছে। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আর অভিমান করে বিয়ে করেছি। আপনি আমার পরিস্থিতিটা বুঝতে পারছেন, তাকে শায়েস্তা করার জন্য আর তার মুখ থেকে কয়েকটা কথা শোনার জন্যই আপনাকে বিয়ে করা। মানে কি বলছো? আর আপু? কণ্ঠ শুনে আর আপুর ডাকটা শুনে নেহা ঘুমটা উঠিয়ে তাকিয়ে দেখে সামনে স্বাধীন দাঁড়িয়ে আছে। খাট থেকে নেমে স্বাধীনের শেরওয়ানির কলার চেপে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগে, জানোয়ারের বাচ্চা, তুই এই বাসর ঘরে কি করছিস? যা বলছি বের হ। আর তুই রুমে এসেছিস, তোকে পারমিশন দিয়েছে কে? আর পারমিশন দিতে হবে কেন? তোর মতো ছোট লোকের বাচ্চাদের পারমিশন লাগে নাকি? তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। নেহা স্বাধীনের কলার ছেড়ে দেয়। রুমের মধ্যে নেহার বাবা মা আর স্বাধীনের বন্ধু প্রবেশ করে। নেহা রেগে বলে, বাবা, তুমি এটা কি করলে? ওর মতো ছোট লোকের সঙ্গে তুমি আমার বিয়ে দিয়ে দিলে। কাজটা মোটেও ঠিক করলে না। কি কাজ ঠিক করিনি? হ্যাঁ, তুই একা একা বিয়ে করেছিলি, ওইটা ঠিক না। আর আমরা সবাই বিয়ে পড়িয়ে দিলে ওইটাই বেঠিক। মানে? আমি সব জানি। তুই যাকে বিয়ে করেছিলি ওইটাই স্বাধীন, আর তোদের মেয়ের বাবা স্বাধীন। তুই কি ভেবেছিলি আমার মেয়ের যে এত বড় সর্বনাশ করতে চেয়েছিল তাকে আমি ছেড়ে দিব? ওর 14 গোষ্ঠী সব বের করেছি, আমি সব দেখেছি। বাট যখন তুই কোনো কিছু করতে না করলে তাই ছেড়ে দিয়েছিলাম। পরে যখন তোকে ছেড়ে চলে গেল শুনি, তখন অনেক রাগ হয়। অবশেষে তোর ভাইয়ের সাথে দেখতে পাই, তখন ছেলেটার জন্য অনেক মায়া হতে লাগে। ছোট ছেলে, তোর কোন বোর্ড সামাল দিতে পারবে না, তাই ভাবি থাক না আমাদের কাছে, বড় হোক। আর তুই তো আসতে চাচ্ছিলি না, তারপর নিজের ছেলের মতো করে বড় করি, লেখাপড়া করাই। তারপর নেহার বাবা নেহাকে স্বাধীনকে কিভাবে পেল সব কথা খুলে বলতে লাগে। সবাইকে বলা শেষ হলে সবাই চলে যায়। নেহা গিয়ে দরজা আটকে দেয়। স্বাধীন ভয়ে কাঁপতে লাগে। অনেক কষ্ট দিয়েছিস তুই, আর আজকে তোকে ছাড়ছি না। প্রত্যেকটা কষ্ট আর অশ্রুর প্রতিশোধ নেব আজ। মানে? স্বাধীনের কথা সম্পূর্ণ না হতে দিয়েই নেহা স্বাধীনকে ধাক্কা দিয়ে ঘাটের উপরে ফেলে দেয়। স্বাধীনের বুকের উপরে উঠে বসে শেরওয়ানি খুলতে লাগে আর অনবরত কিস করতে লাগে। স্বাধীন তালে তাল মিলাতে লাগে। তারপর সেই দুইজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল সাগরে। এত কিছু আর আপনাদের জানতে হবে না। যদি জানতে খুব ইচ্ছে করে তাহলে বিয়ে করেন, বাসর রাতে কি করতে হয় তখন না হয় একদম প্র্যাকটিক্যালি দেখে নিয়েন।